দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এন্টার টিভির নিয়মিত রাজনৈতিক বিষয় টক শো রাষ্ট্রচিন্তা। আজকে রাষ্ট্রচিন্তার বিষয় ধরা হচ্ছে স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ না দলীয়করণ। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের দুজন অভিজ্ঞ এবং বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন। দর্শক আমরা একটু পরিচয় করে দিই। আমার ডান পাশে আছেন সাগির আহমেদ সুজন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। আমার বামে উপস্থিত আছেন মুফতি মামুন হোসেন হাবিবি, প্রিন্সিপাল উম্মুল কোরা মাদ্রাসা আশুলিয়া ঢাকা। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের বিষয় রয়েছে স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ না দলীয়করণ। দর্শক নিশ্চয়ই আপনারা জানেন স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য মূলত 1982 সালে স্থানীয় সরকার অধ্যাদেশ জারি হয়েছিল এবং সেই অনুযায়ী প্রথম উপজেলা নির্বাচন হয় 1985 সালে। 1983 সালে থানাকে ভেঙে উপজেলাতে রূপান্তর করা হয়, কারণ একটাই, স্থানীয় সরকার প্রশাসন যত বেশি শক্তিশালী হবে, যত বেশি এস্টাবলিশড হবে, তত রাষ্ট্র এগিয়ে যাবে আসলে, এবং কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কমে যায় আসলে। সেই দৃষ্টিকোণ থেকে 1983 সালে থানাগুলোকে ভেঙে উপজেলায় রূপান্তর করা হয়। আজকে আমরা আলোচনা করব এই যে স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ, মূলত এটা কি দলীয়করণই হয়েছে না সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণ হয়েছে, আমরা ফল পেয়েছি। আজকে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত আছেন। আমরা একটু প্রথমে যাই মুফতি মামুন হোসেন হাবিবি, আপনার কাছে। জি, আমাদের প্রায় 55 বছরের বাংলাদেশে আমরা যখন উপজেলাগুলো 1983 সালে ভেঙেই থানা ভেঙে উপজেলাতে রূপান্তর করা হয়, লক্ষ্য ছিল একটাই, যে স্থানীয় সরকারকে শক্তিশালী করা। আমরা জানবো এতদিন পরেও কি সত্যিকার অর্থে আমরা স্থানীয় সরকার কি আসলেই শক্তিশালী করতে পেরেছি, না বিকেন্দ্রীকরণ নামে দলীয়করণ হয়েছে? আপনি কি মনে করছেন জনাব মামুন হোসেন হাবিবি? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রাজ্ঞ সঞ্চালক, সম্মানিত অতিথিবৃন্দ, দেশ প্রবাস থেকে আমাদেরকে যারা শুনছেন দেখছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে স্থানীয় সরকার যে নির্বাচন সামনে আমরা জানি হয়তো হবে, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার বিশেষ করে এই যে আমরা পতিত স্বৈরাচার যেটা আমাদের বিদায় হয়ে গেল, এই সরকারের আমলে কিছু চিত্র আমরা যদি তুলে ধরি, এর আগে মোটামুটি একটা পর্যায় ছিল। আমরা দেখেছি আমাদের যে সামাজিক স্থিতিশীলতা, সামাজিক যে সম্প্রীতিটা, এই জায়গাটা আমাদের খুব চমৎকার ছিল। আর এই জায়গাটাকে পতিত স্বৈরাচার গত 17 বছরে নষ্ট করেছে। কিভাবে নষ্ট করেছে দেখুন, আমরা জানি জাতীয় নির্বাচন যেটা হয়েছে, সে জাতীয় নির্বাচনটা হয়েছে নির্দিষ্ট মার্কার উপরে, আর স্থানীয় যে নির্বাচনগুলো এগুলা দলীয় কোনো প্রতীক হয়নি। না হওয়ার কারণে যেটা হয়েছে, আমরা একটা সময় দেখেছি যে আমরা একজন স্কুল সভাপতি কে হবেন, সমাজের সবচেয়ে ভালো মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ স্কুল সভাপতি হবেন, গ্রামের সভাপতি কে হবেন, মসজিদের সভাপতি কে হবেন, মাদ্রাসার সভাপতি কে হবেন, সামাজিক ব্যক্তিবর্গ যারা আছে তারাই এই পদগুলো হোল্ড করতেন। এতে করে সামাজিক সম্প্রীতি রক্ষা হতো, সামাজিক ঐক্য রক্ষা হতো, সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা হতো। আমরা এই জায়গাটাকে এমন একটা চিত্র কিন্তু দেখেছি, জি, দল সরকারি দলের সাথে বিরোধী দলের বিবাহ বা সামাজিক অনুষ্ঠান বন্ধ, দাওয়াত বন্ধ করা হতো না। এই জায়গাটাকে পরিকল্পিত একটা বিভাজন, এই জায়গাটাকে নষ্ট করেছে। বিশেষ করে এই যে স্থানীয় নির্বাচনগুলোতে দলীয় প্রতীক দিয়ে একটা শত্রুতা, একটা আক্রোশ, একটা বিদ্বেষ আমাদের কিন্তু যেটা ছিল জাতীয় পর্যায়ে, সেটাকে আমরা একেবারে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এখন বাবা ছেলে দ্বন্দ্ব আমরা এবারের নির্বাচনেও দেখেছি, বাবা এক দলের প্রার্থীর পক্ষে, ছেলে আরেক দলের প্রার্থীর পক্ষে, কিংবা দুই ভাই দুই দল থেকে এমপি ক্যান্ডিডেট। এই যে অবস্থাটা, এই শত্রুতাটা ছিল একটা সময় জাতীয় পর্যায়ে, এটা চলে গেছে আমাদের ঘরে ঘরে। এখন এটা কিন্তু আমাদের জন্য ভালো কোনো সাইন না। আমরা যদি অন্যান্য দেশগুলোর দিকে তাকাই, তারা অর্থনৈতিক দিক থেকে যদিও আমাদের থেকে এগিয়ে আছে, কিন্তু সামাজিক সম্প্রীতিতে বাংলাদেশের মানুষ কিন্তু বরাবর এগিয়ে আছে, একে অপরের প্রতি আন্তরিকতা, সম্প্রীতি। এই জায়গাটাকে গত 17 বছরে আওয়ামী লীগ একেবারে বরবাদ করে দিয়ে গেছে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলীয় প্রতীকটা ঢুকিয়ে দিয়ে এখানে আমরা একবারে ঘরে ঘরে আমাদেরকে সেপারেট করে দিয়েছে। আমাদের যে সামাজিক ঐক্যটা ছিল, আমরা দেখেছি ক্ষমতায় আছে আওয়ামী লীগ, কিন্তু মসজিদের সভাপতিকে বিএনপির লোক, ক্ষমতায় আছে বিএনপি, মসজিদের সভাপতিকে এটা হয়েছে জামাতের লোক। মানে এটা নিয়ে কেউ প্রশ্ন তুলেনি, কেন এই গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষকে উনি গ্রামের মাতাব্বর হবেন। কিন্তু এই জায়গাটা ভেঙে দিয়ে এখন কি হয়েছে, 17 বছরে এমন একটা চর্চা হাসিনা করে গিয়েছে, এখন ওই চর্চার ধারাবাহিকতা বিএনপি আবার ধরে রাখতেছে। এখন কি হলো,
17 বছরে যেই কি বলে যে আপনার পরিবর্তনটা আওয়ামী লীগ করেছে আস্তে আস্তে করে, যেমন ধরেন ব্যাংকের বিভিন্ন সেক্টরগুলোতে, তারপরে প্রশাসনের বিভিন্ন সেক্টরগুলোতে 17 বছরে যেটা করেছে শেখ হাসিনা, যে আস্তে আস্তে করে একটা লোককে পরিবর্তন করেছে, তার একটা দোষধরি পরিবর্তন করেছে, তার থেকে একটা যোগ্য লোক নিয়ে এসছে, অথবা যোগ্য না হোক কাছাকাছি নিয়ে এসছে, অর্থাৎ কলা কৌশল অন্তত বৈধতা দিয়ে সোজা কথা এটাকে জায়েজ করাইয়া তারা পরিবর্তন করার চেষ্টা করেছে। কিন্তু বর্তমান সরকার ওইটার তোয়াক্কা করে নাই, 17 বছরেরটা 17 দিনই করে ফেলেছে, 17 দিনই করে ফেলেছে। আমরা একটু যাচ্ছি, ধন্যবাদ মুফতি মামুনুল ইসলাম হাবিবি। আমরা একটু আরেকজন অতিথি আছে যেন সাগির আহমেদ সুজন ভাই, যেটা বলছিলেন আমরা 40 বছরের মতো প্রায় আমাদের উপজেলা সৃষ্টি হয়েছে, বা আমাদের স্থানীয় সরকার অধ্যাদেশগুলো মূলত স্থানীয় সরকারকে স্টাবলিশ করার জন্য, শক্তিশালী করার জন্য, বিকেন্দ্রী করার জন্য। আপনি কি মনে করছেন গত 40 বছরে আসলে বিকেন্দ্রীকরণ হয়েছে, না আসলে বিকেন্দ্রীকরণের নামে দলীয়করণ হয়েছে? আপনি কি মনে করছেন? ধন্যবাদ জানাই ইন্টার টিভির সকল দর্শকদেরকে, এবং যারা আমাদেরকে দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষয়টা হলো গিয়ে যে আমাদের যে স্থানীয় নির্বাচন, বা আমরা এটাকে মনে করতাম যে এটা সেবামূলক একটা প্রতিষ্ঠান। দেখেন, আমরা কখনো কিন্তু এই যে কাউন্সিলর ইলেকশন বলেন, মেয়র ইলেকশন বলেন, বা আপনারা উপজেলা নির্বাচন বলেন, ইউনিয়ন নির্বাচন বলেন, যতগুলো নির্বাচন হয়েছে, আপনার দলীয় প্রতীকে বলেন আর দলীয় প্রতীকের বাইরে বলেন, কখনো কোনো সময় এগুলো দলীয় জাতীয় সরকার মানে দলীয় সরকারের অধীনস্থই হয়েছে। এরা কখনো মানুষের সেবা করে নাই। একজন কাউন্সিলর, আমরা যেহেতু ঢাকা শহরে বড় হয়েছি, আমরা জানি একজন কাউন্সিলরের কাজ কি। একটা কাউন্সিলরের কাজ হলো উন্নয়নের, এলাকার উন্নয়নটাকে সমস্ত এলাকাবাসীদেরকে নিয়ে সেটাকে বাস্তবায়ন করা, দুর্নীতিটাকে দূর করা, সেবা করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা এখন দেখতেছি যে কাউন্সিলর মানেই একটা জমিদারের সন্তান। সে কাউন্সিলর হইব জমিদারের সন্তান, তার সাথে সুইপারদের কোনো সম্পর্ক থাকবো না। আপনার যারা পরিষ্কার করে ক্লিনম্যান, তাদের সাথে তার কোনো সম্পর্ক থাকবো না। তার সাথে সম্পর্ক থাকবে বড় বড় ব্যবসায়ীদের, এবং তারা রাতারাতি করে সমস্ত মসজিদ এবং মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, সরকারি প্রতিষ্ঠান বলেন, স্কুল বলেন, সমস্ত কিছু রাতারাতিভাবে দখল করে নেয়। এখন মনে হইতেছে যে দখল করার জন্যই একটা প্রতিযোগিতা এই নির্বাচনগুলা। এই নির্বাচনগুলো করলাম, সেই সেবাটা এখন আর নাই, টোটালি নাই। আমার মনে হয় না যে আপনার শত চেষ্টা করে আর এই সেবা মানুষের পাবে বলে আমি আশা করি না। কারণ আপনি দেখছেন যে এই আমাদের যত প্রত্যাশা ছিল, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আমাদের যত অভিযোগ ছিল, যত কথা ছিল, যত রাগ ছিল, যত অভিমান ছিল, তা আস্তে আস্তে সব কিছু মুছে যাচ্ছে। কেন মুছে যাচ্ছে? কারণ আমাদের প্রত্যাশার সাথে আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না। কেন হচ্ছে না? দেখেন, এই যে নির্বাচন আসতেছে, আমরা বারবার বলতেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক, জাতীয় ইলেকশনের আগে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা চাচ্ছি। বাংলাদেশে কোনোদিন সম্ভব না আপনার একটা নিরপেক্ষ ইলেকশন করার মতো যোগ্যতা বাংলাদেশের দলীয় সরকার না, কোন সরকারের অধীনে ইলেকশন সুষ্ঠু করা সম্ভব না। কারণ আপনার আমি একটা ছোট্ট একটা কথা বলি, বর্তমান যে আমাদের প্রশাসনের যে সেট আপ আছে, বর্তমান যে আমাদের বাংলাদেশের যে নাগরিক আছে, আমরা সবাই পলিটিক্যাল ভাবে জড়িত। আমাদের মগজটা হয়ে গেছে গা স্বৈরতন্ত্র। আমরা আমাদের নিজের বেলায় যা দেখি, অন্যের বেলায় তা দেখি না। আমরা যখন ক্ষমতার বাইরে থাকি তখন সমস্ত হক কথা আমরা বলি, যখন আমরা ক্ষমতায় যাই তখন নাগরিকের পুন্ডি চেপে ধরি, দৌড় চেপে ধরি। আবার যখন সময় আসে এই দেশের নাগরিকের পায়ে ধরি। তাহলে আমাদের একটা হাত থাকে রাজনীতিবিদদের, একটা হাত থাকে জনগণের পায়ে, আর একটা হাত থাকে জনগণের গলায়। যখন সুযোগ হয় পায়ে ধরি, যখন সুযোগ হয় গলায় ধরি। তাহলে আপনি বলছেন জনাব সাকির আহমেদ সুজন যে আমরা 40 বছরে যে আসলে স্থানীয় সরকার ব্যবস্থাটাকে যে বিকেন্দ্রীকরণ যে স্বপ্ন দেখেছিলাম, প্রয়াস যে উদ্যোগ, সেটা আসলেই আমরা পারিনি। আমাদের বরঞ্চ দলীয়করণেই পরিণত হয়েছে। কোনোদিন আর হবে না, আমি বললাম, আমি আপনাকে কোনোদিন এটা আর হবে না। আমি যদি আপনাকে একটু বলি যে আপনি যেহেতু সরকারি দলের সাথে আছেন, জোটের সাথে আছেন, আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির যে 31 দফা, সেই 31 দফার 19তম দফাতে আছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবে। এটা 31 দফার মধ্যে আছে 29 দফাতে। আপনি কি মনে করছেন যে এই যে দলীয়, আমরা দেখেছি এই সরকার ক্ষমতা আসার পরেই প্রায় 64টি জেলাতেই আপনার প্রায়, এখনো সবগুলো দেয়নি, আপনার জেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসক বসিয়েছে, আবার সিটি কর্পোরেশনের প্রশাসক বসিয়েছে। এতে করে দলীয় ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়েছে না, যে দলীয় লোক বসিয়ে সত্যিকার অর্থে কি সেবাটা জনগণ কি পাবে, সকল মানুষ সমানভাবে?
যেহেতু দলীয় লোক বসিয়েছে, আপনি কি মনে করছেন পাবে ভাই না, জনগণ 31 দফার যে 29তম দফার সাথে সাংঘর্ষিক কিনা? না না, আমি আপনাকে বলি ভাই, আমি আপনাকে একটা কথা মনে করে দিতে চাই যে দেখেন, আমরা যে জুলাই সনদটা নিয়ে যে আমাদের বাংলাদেশে যে একটা হ্যাঁ ভোট হয়ে গেল, সেটাও তো এখন আমাদের অনেক আলোচনা, এখন অনেকেই বলতেছে সেটা নিয়ে তো মানুষের সাথে অনেক আলোচনা করা হয়নি, মানুষ সেটা সম্বন্ধে জানে না, সেটা নিয়ে আরও আলোচনা করা দরকার ছিল। ঠিক আছে, আমরা শুধু জনগণকে অংশগ্রহণ করার জন্য আমরা এই হ্যাঁ ভোটটা নিচ্ছি, এইটাই তো বিষয়টা। ঠিক ওই 31 দফাটাও এরকমই, মনে করেন এটার ভিতরে আরো আলোচনার অনেক বিষয় আছে, আরো আলোচনা করা দরকার আছে। মানে আমি তো আপনাকে বললামই, আমাদের রাজনীতিবিদরা আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমাদের চেহারা একরকম মজলুমের চেহারা, যখন ক্ষমতায় যাই তখন ফেরাউন, নমরুদ, হাম্মান, সাজ্জাদ, কানুন এদের মতো জালিমের চেহারা আমার চেহারার ভিতরে চলে আসে অটোমেটিক, কারণ আমরা যা আগে বলি তা পরবর্তীতে আর বাস্তবায়ন করতে চাই না, এটা আমাদের দোষ। ধন্যবাদ সাকির আহমেদ সুমন। আমরা একটু ঘুরে আসি আমাদের মুফতি মামুন হোসেন ভাই। মামুন ভাই, আপনি নিশ্চয়ই জানেন দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন, আপনিও একটু আগে বলছিলেন এই কথাটা, যেটা হচ্ছে 2015 সালে আইনটা সংশোধন করে গত পিরিয়ডের আওয়ামী লীগ সরকার। এর আগে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনটি হতো না। সর্বপ্রথম 2015 সালে যখন আইন সংশোধন করে এবং দলীয় প্রতীকে নির্বাচনটি হয়, এবং সেটা আবার আওয়ামী লীগ সরকার যখন বুঝতে পারলো যে এটা আসলে একটি কাজ হয়নি, আমি সেই সময় প্রায় আমার মনে আছে 15 থেকে 20টি পত্রপত্রিকায় অনলাইনে লেখালেখি করেছিলাম যে আওয়ামী লীগের যদি 10টি ভুল থাকে তার মধ্যে অন্যতম ভুলটি হচ্ছে এটি স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া। সেটা আওয়ামী লীগ 2023-এ এসে আবার বুঝে সেটাকে আবার করে ফেলছে। তা আপনার উদ্দেশ্য হচ্ছে আমার বলা, যেটি হচ্ছে 4,571টি ইউনিয়ন পরিষদ আছে, পৌরসভা আছে 329টি, উপজেলা 495টি, সিটি কর্পোরেশন 12টি। যে জনগণের উদ্দেশ্যে জনগণের যে সেবা পৌঁছে দেওয়ার যে বিকেন্দ্রীকরণ মূলত, তা আমরা কতটা বাস্তবায়ন হয়েছে বলে আসলে আপনি মনে করছেন? না, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় তো বাস্তবায়ন সম্ভব না। কারণ হচ্ছে ধরুন এই যে বিভিন্ন প্রতীকের যে ব্যাপারটা এসছে, আপনি ধরেন একটা ব্যক্তি যখন সরকারি দলের প্রতীকী নির্বাচন করবে তখন সে নিশ্চিত থাকে যে আমি পাশ করে ফেলবো, তাহলে জনগণের কাছে তার হাত পা ধরার কোনো প্রয়োজন নেই, প্রশাসনের সুবিধা আমি পাবো, এবং এটার কারণে সে জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা নেই। তো দায়বদ্ধতা না থাকলে সে জনগণের সেবা করতে যাবে কেন? যখন জনগণের কাছে তার দায়বদ্ধতা থাকবে তখন সে সেবা করার চিন্তা ভাবনা করবে। এখন সে চিন্তা করছে যে আমাকে দল ক্ষমতায় বসিয়েছে, অতএব আমি দলের দাবিদারি করব, জনগণ আমাকে যে ভোট দিল আমি তারা কার্ড দেবো, যে আমাকে ভোট দেবে না আমি তাকে কার্ড দেবো না। এই যে বিশৃঙ্খল পরিবেশটা, এই জায়গার থেকে আমরা খুব আশা করেছিলাম এই সরকার অন্তত এখান থেকে ফিরে আসবে। কিন্তু বিএনপি সরকার এই বর্তমান যারা আছেন, একেবারে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের অনেকেই তো মাজলুম ছিলেন, এদের অনেকের তো কোমর ভাঙা মাজা ভাঙা ছিল। এই লোকগুলো যে মাজলুম ছিল, তাদের কর্মীরা রাস্তাঘাটে কি বলে যে খেতে খামারে পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় ঘুমাইছেন, এবং আমাদের রিজভী সাহেব তো বলেছেন যে আমাদের কর্মী, মহাসচিব বলেছেন আমাদের কর্মীরা ঢাকা শহরে এসে রিক্সা চালায়। এই যে তারা মাজলুম ছিল, কোনো সন্দেহ নেই, আমরা তাদের পক্ষে কথা বলেছি, গায়ের জোরে কথা বলেছি, তাদের জন্য জীবনের ঝুঁকি নিয়েছি, এটা বাস্তবতা। কিন্তু যখনই তারা ক্ষমতায় গেল, আমরা যেটা দেখলাম তারা একেবারে কি বলে যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা একেবারে ইউটার্ন করলো, তারা তাদের জায়গা থেকে ফিরে চলে আসলো। এবং আমরা প্রত্যেকটা দল, প্রত্যেকটা জনগণ বলেছে স্থানীয় সরকার নির্বাচনটা এই যে গত ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমরা আগে দিয়ে দেই, অন্তত স্থানীয় পর্যায়ে একটা নিরপেক্ষ লোকের হাতে স্থানীয় ইউনিয়নটা চলে যাক, একটা ওয়ার্ড চলে যাক। কিন্তু একটা দল কেবল বিরোধিতা করেছে। তো কেন বিরোধিতা করেছে সেটা আমরা তো এখন টের পাচ্ছি। মাত্র 2টা আসন ছিল, যেখানে বিএনপি 212টা আসন নিয়ে সরকার গঠন করলো। কিভাবে গঠন করেছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, এবং এটা দিনের আলোর মতো পরিষ্কার। এগুলো আমাদের সবার কাছে এগুলোর প্রমাণ আছে, ডকুমেন্টস আছে। কিন্তু এরপরও আমরা দেখেছি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে আমরা নির্বাচন যেভাবে হয়েছে আমরা মেনে নিয়েছি শুধুমাত্র জাতীয় স্বার্থে, এবং আমি তাকে এই ব্যাপারে ধন্যবাদ দিতে চাই। তার কারণ হচ্ছে তিনি এটা উপলব্ধি করতে পেরেছেন যে 17 বছরের দেশ কিন্তু ভঙ্গুর অবস্থায় আছে। এবং আমি বলবো বিএনপির জন্য বিশাল একটা সুযোগ আসছে বর্তমান বাংলাদেশে। দেখুন, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন বিএনপিকে ম্যানেজ করে অনেক কষ্ট করে তার ক্ষমতা টিকে রাখতে হয়েছে। যখন বেগম জিয়া ক্ষমতায় ছিল শেখ হাসিনাকে ম্যানেজ করে অনেক কষ্ট করে ক্ষমতায় কিন্তু টিকতে হয়েছে। কিন্তু বর্তমান যিনি ক্ষমতায় আছেন তিনাকে বিরোধী দলীয় নেতা
প্রধান যিনি বিরোধী দলের নেতা তিনি বলতেছেন আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি দেশটা ভালো চালান। এবং গোটা দেশে আমি দেখতে পাচ্ছি প্রধান বিরোধী দল যেটা বাংলাদেশ জামাত ইসলামী, এবং তাদের রুরাল পর্যায়ে তাদের বক্তব্য হচ্ছে এটা দেশ এখন ভঙ্গুর অবস্থায় আছে, আমরা চাই না বিএনপি ক্ষমতা থেকে নেমে যাক, আমরা বড় কোনো আন্দোলন করতে চাই না, বরং বিএনপি জাতির সাথে যে ওয়াদা দিয়েছে, বিএনপি তার 31 দশার প্রথম দফায় যেই কথা বলেছে আমরা সংস্কার করব, বিএনপি সংস্কার করে আমূল পরিবর্তন করে দেশটা ভালো চালাক, আমরা তাদেরকে সহযোগিতা করব। ঠিক তারই অংশ হিসাবে যদি স্থানীয় সরকার নির্বাচনটা বিএনপি সেভাবে করতে পারে তাহলে কিন্তু দেশের অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হবে। কিন্তু পারবে কিনা এটা আমরা তো দেখতে পেলাম। আমি শেষ করছি, আমি তো 2টা এই যে আসন যে বাকি ছিল এই 2টা আসনের নির্বাচনে তো দেখা হয়ে গেল। আপনি ক্ষমতায় তো আছেন, আপনি দেখায় দেন না যে আমি স্থানীয় সরকার নির্বাচনটা ভালো করব, এটার একটা স্যাম্পল আপনি 2টা আসন দিয়ে দেখাতে পারতেন, অসুবিধা ছিল না, কিন্তু এটা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তা আমরা যে দুটা নির্বাচন হয়েছে 2টা আসনে, আপনি মনে করছেন এটা সুষ্ঠু হয়নি? সুষ্ঠু হয়েছে কি হয়নি, এত শত শত ডকুমেন্টস একেবারে ভাইরাল হয়ে গেছে। যদি এমন হতো, যেমন আমাদের বাংলাদেশে আমরা সব দলই একটা কথা বলে থাকি যে এখানে পরিপূর্ণ সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এটা আমিও আপনাদের সাথে আমি দ্বিমত না। হ্যাঁ, কিছু কিছু টুকিটাকি ঘটনা আমাদের বাংলাদেশে হয়ে যায়, এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে, এটার হয়তো আমূল পরিবর্তন হবে কি হবে না, বা হলেও কবে হবে আমরা জানি না। আপনাকে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে স্থানীয় সরকার সত্যিকার অর্থে স্বায়ত্তশাসিত না কেন্দ্রীয় সরকারের সম্প্রসারণ? আপনি জানেন যে স্থানীয় সরকার যে ব্যবস্থা আছে তাদের নিজস্ব আপনার জনবল, নিজস্ব বাজেটের ক্ষমতা নেই, সরকারের উপর ডিপেন্ড করতে হয়। তো এই যদি নিজস্ব বাজেট প্রণয়নের ক্ষমতা না থাকে তা আলটিমেটলি কি এটা আলটিমেটলি সরকারের কথা মতো তাদেরকে চলতে হয়, এটাই বাস্তবতা। এবং এক্ষেত্রে শুধু তাই না, আপনি যেটা বলেছেন তাদের বাজেটের ক্ষমতা নেই, এটা তো একটা দিক, অপর দিকে হচ্ছে উপর থেকে যে বাজেটটা আসে এই বাজেটটাও তো ব্যক্তি বিশেষ আসে, দল বিচার করে আসে। উপজেলা পরিষদকে শক্তিশালী করার কথা থাকলেও বাস্তবে ইউনো এবং এদের প্রভাবটা একটু বেশি। পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে নির্বাচিত এমপি থাকে তাদের একটা প্রভাব থাকে। আমার প্রশ্ন হচ্ছে এমপির কাজ কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ না, এমপির আলাদা কিছু কাজ থাকে। এমপির সেই কাজগুলোর মধ্যে হচ্ছে আপনার নিশ্চিত জানেন আইন প্রণয়ন করা, বাজেট পাস করা, অর্থ নিয়ন্ত্রণ করা, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা, জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করা, উন্নয়ন বাজেটে কাজে সুপারিশ করা। বাট আমরা এর বাহিরেও দেখছি এমপিরা স্থানীয় সরকারের যে অঙ্গগুলো আছে, ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা বলেন, আপনি সিটি কর্পোরেশন বলেন, বেশ প্রভাব তারা সেখানে খাটায়। এমনকি অনেক সময় দেখছি যে কাজের উন্নয়নমূলক উদ্বোধন এমপিদের করতে হয়, বাট এটা কোনো আইনে নেই। এতে করে কি স্বাধীন সত্তা বা যে এমপিদের থেকে স্থানীয় সরকারটা শক্তিশালী হচ্ছে না বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো কি ভাই, যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি লাগে পেটের মতো। এই পেটের ভিতরে আপনি জালও খাইতে পারেন, মিষ্টিও খাইতে পারেন, সব পেটে যায়, হজম হয়ে যায়। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই হজম শক্তি অনেক বেশি। সব ধরনের অন্যায়, অত্যাচার, রাহাজানি সব কিছু বাংলাদেশের মানুষ হজম করতে পারে, কারণ বাংলাদেশের মানুষের লেগে এই সব নিয়ে চিন্তা করার মতো সময় নাই। তাদের প্রতিদিন রুটি রুজির জন্য পেরেশানিতে যেতে হয়। আমরা রাজনীতি, পলিটিক্স যারা আমরা করি, আমাদের যেটা নিয়ে ভাবনা করা দরকার আমরা সেটা নিয়ে ভাবি না। দেখেন বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের গুলাম অনেক অনেক গরিব দেশ। আপনি হয়তো বা গুলশান বনানীতে বা এইসব অঞ্চলে চলাফেরা করলে, ঢাকা শহরে চলাফেরা করলে আপনার কাছে মনে হইব যে বাংলাদেশ সারা পৃথিবীতে সবচেয়ে দামি দেশে মনে হয় আমরা বসবাস করি। কিন্তু বাংলাদেশের যদি আপনি গ্রামগঞ্জে যান, দেখবেন সেখানকার মানুষ অনেক সরল এবং তারা এগুলো বুঝে না, এত খোঁজ খবর তারা রাখে না। ইউনিয়ন পরিষদে বা উপজেলা চেয়ারম্যানের কাছে বা আমাদের জেলা প্রশাসকের কাছে যে বরাদ্দ চায়, চাল, ডাল, আলু, পেঁয়াজ, এই তদারকিগুলো তারাই করে, ডিসিরাই করে, রাইট, নিয়ন্ত্রণ করে, তদারকি করে। এখন ডিসিরা যখন এটা করে, তখন ডিসিদের আবার গোলামি করে আবার আমাদের মেম্বার, চেয়ারম্যান, এরা যায় ওইখানে তাদের গোলামি করে, তাদের সুপারিশ লাগে। তো পরিশেষে যায় সবাই দুর্নীতির সাথে জড়িত হয়, কোনো না কোনোভাবে সবাই এক। তো যার কারণে ওই এমপি সাহেবকে দিয়ে উদ্বোধন করাইতে হয়, কারণ এখানে উপায় নাই, না তো এমপি সাহেব ধরবে, এমপি সাহেবের লোক ধরবে। তো এইভাবে হলো বিষয়গুলো। আসলে মূল বিষয়টা এই জায়গায় না, মূল বিষয়টা লেগে আমার নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একদিন বলছিল যে গণতন্ত্র সংবিধানের ভিতরে লেখা থাকলে সেই গণতন্ত্র কখনো বাস্তবায়ন হবে না। গণতন্ত্র থাকতে হবে মানুষের চিন্তা এবং চেতনায়। আপনি কোনোদিনও ধর্মীয় চিন্তা ছাড়া কখনো মানুষের কল্যাণ কামনা করতে পারবেন না। আপনার দ্বারা কখনো মানুষের
কল্যাণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে ধর্মীয় চিন্তা ভাবনার ভিতরে আপনার ভিতরে না প্রবেশ করবে। রাজনৈতিক চিন্তা আপনার দিয়ে আপনি কখনো মানুষের উপকার করতে পারবেন না। আমরা যদি একটু দেখিয়ে ধরেন, আপনি একজন ড্রাইভারের উদাহরণ যদি আমি এভাবে দিই, আপনি যদি আমাদের ক্যান্টনমেন্টে ঢুকেন, একজন ড্রাইভার ক্যান্টনমেন্টে ঢুকলে তিনি কিন্তু আইন ফলো করছেন, এখানে ধর্মীয় রীতিনীতিও ততটা প্রযোজ্য না। কারণ একই ড্রাইভার যখন ক্যান্টনমেন্টে ঢুকেন, তার চরিত্র এক ধরনের, তার চলার গতি, যে রাস্তায় কতটুকু স্পিডে গাড়ি চালাতে হবে সেভাবেই চালাচ্ছেন, কোথায় গাড়ি থামাতে হবে সেভাবেই থামাচ্ছেন, মানে এলোমেলো করছেন না। বাট ক্যান্টনমেন্টের সীমানা বেরিয়ে আসলে কিন্তু, বাইরে আসলে তার চরিত্র কিন্তু, তার কর্মকাণ্ড ভিন্ন টাইপের হয়ে যায়। তাহলে এতে কি ধর্মীয় মূল্যবোধটাই আপনি মনে করছেন সবচেয়ে বড় বাধা? না, আপনি যেটা বলছেন সেটা হলো বেজ্জতি হওয়ার ভয়ে। ওই ক্যান্টনমেন্টের এখানে যে সে যদি এটা বাড়াবাড়ি করে, সে বেজ্জতি হইতে পারে, তার গাড়ির থেকে নামায় কানে ধরে উঠবোস করতে পারে, জরিমানা হতে পারে, তার পিটাইতে পারে, তার মামলা দিয়ে দিতে পারে, সে যত বড় বড় মানুষই হোক। কারণ আপনারা জানেন যে আমাদের সেনাবাহিনী বা প্রশাসন এটা নিয়ন্ত্রণ হয় আরেকভাবে। তার মানে আইনও বড় কথা না, আইনের বাস্তবায়নটাই বাস্তবায়নটা বড় কথা। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের স্বৈরাচার হাসিনার সময় যে পুলিশ প্রশাসন রেখে গেছে, এই পুলিশ প্রশাসন এই সিস্টেমের ভিতর থাকলে আপনি এই সরকার না কোনো সরকারই সফল হবে না। কারণ আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে ব্যর্থ করে দিবে। আমি আপনাকে একটা কথা বলি, আপনি কালকে মোহাম্মদপুর দেখছেন যে কিশোর গ্যাং কিভাবে একজনকে প্রকাশ্যে তার মাথা, হাত, পা সব আলাদা করে ফেললো, মানুষ দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করলো, কিন্তু কেউ তারে বাঁচানোর জন্য যায়নি। হইতে পারে সে ডাকাত বা খারাপ, সেটা পরের বিষয়, কিন্তু মূল বিষয়টা কি? প্রশাসনের সাথে আমাদের রাজনীতি, বর্তমান যে রাজনৈতিক কর্মীরা আছে বা রাজনৈতিক নেতা আছে, তাদের সাথে সম্পর্ক অনেক খারাপ। এটা আপনি কখন বুঝবেন? আপনি যখন কোনো সেবার জন্য থানা যাবেন, যখন কোনো অফিসে কোনো ওসি স্যারের সামনে যা কথা বলবেন বা কোনো ডিউটি অফিসারের সাথে যা কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে ওরা আপনাকে কত রকমভাবে ইগনোর করে, আপনাকে মানে বিশ্বের মতো তারা মনে করে। প্রশাসন রাজনীতিবিদদেরকে এখন বিশ্বের মতো মনে করে। এর প্রধান কারণ হলো গিয়ে মূলত তারা যে কোরআনের ভিতর ছিল, যে পরিস্থিতির ভিতরে তারা ছিল, তারা যেভাবে একটা রাজার রাজত্ব কায়েম করছিল এই পুলিশ প্রশাসন, তাদের এই রাজার রাজত্বে এখন ভাটা পড়ে গেছে। তারা এখন সব জায়গার ভিতর জবাবদিহিতা করতে হয়। এই জবাবদিহিতা তাদের এখন আর ভালো লাগতেছে না। এর জন্য আমি আমার যেহেতু আমরা সকলে মিলে এই নির্বাচন আয়োজন করছি, এই সরকার আমাদের সকলের সরকার। বিরোধী দল সমর্থন করছে, সরকারি দল বিরোধী দলকে মেনে নিছে, তাহলে এই সরকারটা আমাদের সকলের সরকার। আমাদের সকলের উচিত হবে প্রশাসনের ব্যাপারে আমাদের চোখ কান খোলা রাখার। কারণ কোথাও কোনো গ্রেপ্তার নাই, কোথাও অভিযান নাই, রাস্তায় পুলিশের টল নাই, কোনো চেকপোস্ট নাই, অনাহারে কিশোর গ্যাং বেড়ে গেছে, মাদক ব্যবসা দিয়ে সয়লাভ, পুরো অল্লিগুলিতে ডেকে ডেকে মাদক বিক্রি করতেছে, কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই। মানে এগুলো হবে, মানুষ খুন হবে, এগুলো আলোচনা হবে। বারবার আপনারা আরেকটা কথা বলি, বারবার বিএনপি সরকারকে ব্যর্থ করছে এই প্রশাসন বারবার বিএনপি সরকারকে ব্যর্থ করছে। আপনার মনে থাকার কথা, 2001 সাল থেকে নিয়ে 2006 সাল পর্যন্ত এই প্রশাসনের গাফলতির কারণে বিএনপি বারবার বিপদে পড়ছে। ধন্যবাদ জনাব সাকির আহমেদ, আমরা আপনার কাছে আবারও আসবো। যে কথাটি বলছিলেন যে ব্যর্থ হচ্ছে প্রশাসন, আসলে সেবার নামে আসলে প্রকৃত অর্থে সেবা দিচ্ছে না। ছোট্ট করে আমি এটা যে সম্পূর্ণ প্রশ্ন, আসলে আমরা মনে করি সঠিকভাবে তার দায়িত্ব পালন করা একটা ইবাদতের অংশ। তো আজকের প্রশাসন বা যেখানে আছেন তার দায়িত্বটা কিন্তু সঠিকভাবে পালন করছেন না। ব্যর্থতাটা কার? এটা কি রাজনীতিবিদদের না প্রশাসনিক আসলে ব্যর্থতা? কি বলে আপনি মনে করছেন? উত্তরণের উপায়টা কি? এই ব্যাপারটাতে একটা বিষয় আমি বলতে চাই, আমাদের সমাজে একটা কথা আছে ভাই, সেটা হলো পেটে দিলে পিঠে সয়। আপনার যখন খিদা থাকবে আপনি এই লোকটাকে কন্ট্রোল করতে পারবেন না। এখন আমাদের এটা দীর্ঘ একটা চেইন, মানে গোড়া থেকে সমস্যা, প্রতিটা সেক্টরের সমস্যা। এখন প্রথম কথা হচ্ছে যোগ্য লোক নিয়োগ করা হচ্ছে না। যোগ্য লোকদেরকে এমনকি দেশে হিডেন মানে কিলিং করে এদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে থাকতে দেওয়া হচ্ছে না। আপনি ভালো একটা বিজ্ঞানী দেশে আপনি দেশে টিকতে পারবে না, থাকতে পারবে না, কোনো এক অদৃশ্য শক্তির ইশারা এখান থেকে হারিয়ে যেতে হবে। তো এখন প্রথমত চয়েস করা হয় অযোগ্য লোককে প্রশাসনের জন্য। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে হয়েছে না, তাকে নেওয়া হবে না। দ্বিতীয় কথা হলো সেই লোকটা আবার ঢুকতে তাকে 50 লাখ টাকা ঘুষ দিতে হয়। এখন এটার এক সমস্যা। তাহলে যে লোকটা 50 লাখ টাকা দিয়ে ঢুকলো, তার নীতি নৈতিকতার কী অবস্থা? এখন তাকে আপনি বেতন দেবেন হলো মাসে 30,000 টাকা। এই 30,000 টাকা দিয়ে তো সে 50 লাখ টাকা উঠাইতে পারবে না। এখন তাকে আবার যেটা করতে হয়, তার ঊর্ধ্বতন বসকে আবার তাকে খুশি রাখতে হয়, ওই বস আবার তার বসকে খুশি রাখতে হয়, আর সেটার পার্সেন্টেজ বাংলাদেশে একেবারে PM পর্যন্ত আসে।
এই ধারাবাহিকতা, এই হিস্ট্রি আমাদের জানা আছে। তাহলে আপনি এটাকে ভালো কিভাবে করবেন ভাই? এটা একটার সাথে আরেকটা জড়িত। একটা লোক যখন তার উপরে কোথাও কারো কাছে দুর্নীতির জন্য দুর্নীতির টাকা উপরে পৌঁছানো লাগবে না, চাকরিতে ঢুকতে টাকা লাগবে না। এবং দেখেন আরেকটা বিষয় আমি একবারে ছোট্ট করে সংযুক্ত করি, সেটা হচ্ছে আমি দেখলাম হাসনাত আব্দুল্লাহ সম্ভবত ওই দিন সংসদে এই বিষয়টা উত্থাপন করেছে। সেটা হলো যে আমাদের পুলিশকে যখন বিভিন্ন বিষয়ে জরিপ করতে দেওয়া হয়, তদারকি করতে দেওয়া হয়, ইনকোয়ারি করতে দেওয়া হয়, তখন পুলিশকে কোনো বাজেট দেওয়া হয় না। বাজেট না দেওয়ার কারণে পুলিশ তখন কি করে, তখন আসামির থেকে পুলিশ টাকা নিচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর থেকে পুলিশ চাঁদাবাদি করতেছে যে আমার এটা লাগবে বাজেট, আপনি এই বাজেট দিবেন ওই প্রতিষ্ঠানগুলোতে। তো অন্যায় তো এইভাবে হচ্ছে, আপনি পুলিশকে যে কাজ দিবেন সেই কাজের জন্য তার যাবতীয় বাজেট তো দিবেন, এই বাজেট কিন্তু বাংলাদেশে দেওয়া হয় না। তাহলে কত দিকে সমস্যা, এগুলার সমাধান না করে আপনি যদি এখানে টকশোতে বসে আপনি পুলিশের বিরুদ্ধে বক্তব্য দিতে থাকেন, কাজ হবে না। তো এই পুলিশের পক্ষে ভালো হওয়া সম্ভব না। তার ঢুকতে সমস্যা, তার যোগ্যতার যাচাই বাছাইতে সমস্যা, তার উপরে আবার ম্যানেজ করতে হয়। এই চতুর্মুখী এই ব্যাপারগুলো যদি কন্ট্রোল করা না যায়, আর এটা করতে পারবে সরকার, এটা আপনি আমি আসলে পারবো না। এটা পুলিশকে এখানে নসিহত করে কোনো কাজ হবে না, তার তো পেট চলতে হবে। তার যদি পর্যাপ্ত পরিমাণে বেতনের ব্যবস্থাটা আপনি করেন, সে ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে তার পরিবার পর্যন্ত নিয়ে থাকতে পারবে, সেই পরিমাণ বেতন যদি আপনি তার নিশ্চিত করেন, তার নীতি নৈতিকতা স্কিল ডেভেলপমেন্টটা যদি আপনি করেন, খালি আপনি অন্যান্য স্কিল না, নৈতিক স্কিল ডেভেলপমেন্টের জন্য যদি আপনি ভূমিকা পালন করেন, তাহলে কিন্তু আপনি এই জায়গাটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। কিন্তু এটা আমরা কেউ করছি না। আমি একেবারে ছোট্ট একটা উদাহরণ দিই, দেখবেন আমাদের প্রতিটা জেলখানার গেটে লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এই জেলখানায় যখন ছোট কি বলে এটা ছেঁচড়া চোর ঢুকে, এটা বড় চোর হয়, বড় চোর ঢুকলে ডাকাত হয়, ডাকাত ঢুকলে এটা খুনি হয়ে বের হয়, খুনি হইলে সেটা বড় মাফিয়া হয়ে বের হয়। তার কারণটা কি, সেখানে নিরাপদও রাখা হয় না, আলোর পথও দেখা হয় না। অথচ আপনি অন্যান্য ধর্ম যেখানে প্রাধান্য পায় এরকম রাষ্ট্রগুলাতেও এই জেলখানাগুলাতে কিন্তু এগুলাকে সংশোধন মানে কারেকশন সেন্টার, এগুলো আমাদের যেই ধর্ম মানে যেই ধর্মের দেশ বাংলাদেশ, ম্যাক্সিমাম তো আমরা মুসলিম, যে দল করি, তো এখানে তো আমরা যেহেতু বৃহত্তর একটা ধর্মগোষ্ঠী হচ্ছে আমাদের মুসলমান, এখানে আমরা যদি এই লোকগুলাকে আমরা যদি একটু ট্রেন্ড আপ করতে পারতাম, জেলখানার ভিতরে চেষ্টা করতে পারতাম, এই লোকগুলো সেখান থেকে দুইটা দিকের স্কিল নিয়ে বের হতো। একদিকে তারা নীতি কর্মের স্কিলও নিয়ে বের, যেমন যারা অপরাধ করে, কেন অপরাধ করছে, সে চাকরি পাচ্ছে না, সে কাজ জানে না, আপনি ওখানে তাকে প্রশিক্ষণ দেন, এখানে আইটির প্রশিক্ষণ দেন, এখানে আপনি অন্যান্য কাজের প্রশিক্ষণ দেন, তাইলে সে স্কিল ডেভেলপ মানে করে সেখান থেকে বের হলো। অন্যদিকে ধর্মীয় বিভিন্ন যারা পণ্ডিত আছে তাদের মাধ্যমে সেখানে যদি আপনি তাদেরকে নৈতিক শিক্ষাটা দিতে পারেন, তাইলে এখান থেকে সোনার মানুষ বের হওয়া সম্ভব। কিন্তু বাংলাদেশ হচ্ছে না। মুফতি মামুন হোসেন হাবিবি, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমরা ফিরে আসবো আবার। দর্শক, যেখানে বসে দেখছেন আমাদের আজকের বিষয় ধরা হয়েছে স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ না দলীয়করণ। কথা বলছিলাম দুজন বিজ্ঞ অতিথি, জনাব সাকির আহমেদ সুজন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। কথা বলছিলেন মুফতি মামুন হোসেন হাবিবি, প্রিন্সিপাল উম্মুল কোরা মাদ্রাসা আশুলিয়া। আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আমরা। আপনারা দেখছেন এন্টার টিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা। আজকে কথা বলছি আমাদের স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ না দলীয়করণ। দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন সাকির আহমেদ সুজন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। আমাদের সাথে আছেন মুফতি মামুন হোসেন হাবিবি, প্রিন্সিপাল উম্মুল কোরা মাদ্রাসা আশুলিয়া, ঢাকা। আমরা কথা বলছিলাম, আমরা একটু যেতে চাই জনাব সাকির আহমেদ সুজন আপনার কাছে। আমরা দেখছি আসলে একটা স্থানীয় সরকার নির্বাচনে প্রায় আপনার খরচ হয় 10,000 থেকে 15,000 কোটি টাকা একটা স্থানীয় নির্বাচন পুরো আয়োজন করতে। এখানে উপজেলা, আপনি ইউনিয়ন পরিষদ, এখানে সিটি কর্পোরেশন, এত হাজার টাকা খরচ করে যে নির্বাচনটা হয়, কিন্তু নির্বাচনের পর সেই প্রতিষ্ঠানগুলো কতটা কার্যকর হয়, বাস্তবিক রাজনীতির বাস্তবতার বাইরে কি আমরা যেতে পারছি? যদি তাই না হয়, তাহলে এত টাকা খরচ করে স্থানীয় সরকার নির্বাচন কি আদৌ দরকার আছে মনে করছেন আপনি? আমি মনে করি দরকার নাই। কারণ আমার চোখে আমি দেখতেছি যে আপনি এত কোটি টাকা খরচ করে আপনি পাড়া মহল্লা স্থানীয় সরকারের নামে আপনি একটা গুন্ডার অফিস করতেছেন, সেখানে সন্ত্রাসী মহড়া হচ্ছে, সেখানে লাঠি সুটা নিয়ে মানুষজন ঘোরাঘুরি হচ্ছে, সেখানে ঠিকাদার কাজ করতে গেলে তার থেকে চান্দা নেওয়া হচ্ছে। ঠিক আছে, সন্ত্রাসীটা একদম রোড লেভেলে চলে যাচ্ছে এই স্থানীয় সরকারের মধ্যে দিয়ে, কোনো কাজের কাজ কিচ্ছু হবে না, বরঞ্চ দুর্নীতির ভাগাভাগিটা আরো বড় আকারে হচ্ছে। আমরা কারণ আমাদের যে ভাই যে কথাটা বললো, বাংলাদেশের সরকারি কর্মকর্তারা সবচেয়ে বেশি এই রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে। তাদের রাষ্ট্রীয়ভাবে গাড়ি দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে বাড়ি দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় খাওয়ান দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে।
এই 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 অফিসারদের যারা জবাবদিহিতা নেওয়ার কথা তারাও তো নেই। না না, নিতে পারবেন না তো, কারণ আপনি নির্বাচন আসলে তো আবার তাদের কাছেই আপনাকে ওই ভোটের জন্য চোরাই ভোটের আয়োজন করার জন্য তাদের সহযোগিতা আপনার লাগবে। আপনার রাজত্ব টিকায় রাখার জন্য এই লাঠিয়াল বাহিনী পুলিশকে আবার আপনার লাগবে। আপনি দেখেন এই গণ অভ্যুত্থানের পরে ৪,৫০০ ইউনিয়ন পরিষদের আপনি বলা যায় 90% আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, স্থানীয় উপজেলার চেয়ারম্যানরা, জেলা পরিষদের চেয়ারম্যান পালিয়ে গেছে। হ্যাঁ, কারণ মানে কি, তারা স্বৈরাচারের দোষর ছিল এবং ওই সন্ত্রাসী কর্মকাণ্ড একদম ইউনিয়ন পর্যন্তই তারা নিয়ে গেছে। তারা একটা মানুষকে তারা এতভাবে জুলুম নির্যাতন করছে যে ইউনিয়ন পর্যায়ে একজন নিরীহ মানুষও ওই জুলুম অত্যাচার থেকে বাদ যায় নাই। দেখেন সারা বাংলাদেশে গাইবি মামলা কারা করছে, সারা বাংলাদেশে মিথ্যা মামলা কারা করছে, বারবার জেলখানার থেকে রিঅ্যারেস্ট কারা করছে, প্রশাসন করছে। আপনার পুরো নির্বাচনের অর্ধেক বাজেট প্রশাসন খেয়ে ফেলায় এবং নির্বাচন আয়োজন ওই এমপিরা ঘুষ দেয় ওই থানার ওসিদেরকে। নির্বাচনের দিনকে নাস্তার ব্যবস্থা করতে হয়, খাবার ব্যবস্থা করতে হয়, টাকার ব্যবস্থা করতে হয়, সব কিছুর আয়োজন করতে হয়। তার মানে কি আপনি, তাহলে আমরা এই থানা পুলিশ সমস্ত কিছু মানুষের সেবার চাইতে তো নেতাদের রাজনীতিবিদদের সেবাই করার জন্য আমার দেশের পুলিশ প্রশাসন সবাই ব্যস্ত। তাহলে এখানে নির্বাচনের নামে তামাশা করার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আমরা একটু যেতে চাই মুফতি মামুনুল হোসেন হাবিবি। আইনে কোথাও কিন্তু এমপিদের স্থানীয় পরিষদের নির্বাহী কাজে সরাসরি কোনো হস্তক্ষেপের বিধান নেই বা দেওয়া হয়নি ক্ষমতা। আইনে আছে কিন্তু বাস্তবে নেই। এই দ্বৈত অবস্থান এখন সংকট তৈরি করছে কিনা। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, দেখেন বাংলাদেশের এমপিরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন নিশ্চয়ই আপনি জানেন, বাট এজ এ গেস্ট হিসাবে থাকতে পারেন, কিন্তু প্রকল্প বাস্তবায়ন পরিচালনা করতে পারেন না, ঠিকাদার নিয়োগ করতে পারেন না, স্থানীয় সরকারের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। বাট আমরা এর পুরোটাই উল্টো দেখছি। এই সরকারের কাছে বা আগামী দিনে একটা স্থানীয় সরকার নির্বাচন আমাদের হয়তো এই বছরের শেষের দিকে হতে পারে। এই বিষয়ে আপনার প্রস্তাবনা উল্লেখযোগ্য কি হতে পারে জনগণের জন্য, সরকারের জন্য? এই সরকারের কাছে তো এই বিষয়ে আমাদের আশা অনেক বেশি। আমি তো আমার এই যে গত পর্বে যে কথা বললাম যে আমরা সবাই মিলে এই সরকারটাকে মেনে নিয়েছি শুধুমাত্র দেশের স্বার্থে। এই জায়গায় আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এই সরকার একটা সুন্দর নির্বাচন করুক, তাদের তো এমপি আছেই। এবার স্থানীয় সরকার নির্বাচনটা তারা নিরপেক্ষভাবে দেখ, এখানে তারা প্রভাব মুক্ত রাখুক এই জায়গাটাকে, তাদের দলকে কন্ট্রোল করুক। তাহলে আমরা অন্তত এই 17 বছরের যে ক্ষত তৈরি হয়েছে বাংলাদেশে, এই ক্ষতটা থেকে আমরা অন্তত কিছুটা হলেও বের হয়ে আসতে পারবো। এটা আসলে বলা একটাই, সরকার যেন নিরপেক্ষতা এখানে রক্ষা করে। এটা সরকার ছাড়া আপনার আমার এখানে কারোর কোনো কিছু করার সুযোগ নেই। যেই প্রধানমন্ত্রী বর্তমানে আছেন, মানে যিনি বর্তমান চেয়ারে আছেন, তিনি, আমি বলবো যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তিনি যে বেগম জিয়ার সন্তান। এই কথাটা যদি তিনি মনে রাখেন যে আমার বাবা আমার মা কোনো অন্যায়ের সাথে কি বলে যে অপরাজনীতির সাথে কোনোদিন আপোষ করেন না। বিশেষ করে আমাদের দেশে যে প্রভাবটা প্রতিবেশী দেশের থেকে হচ্ছে, এই জায়গাতে আমাদের বেগম জিয়া কিন্তু এই কম্প্রোমাইজ কোনোদিন করেননি। এই জায়গাটা যদি তিনি পরিষ্কার করতে পারেন, আমার মনে হয় এই যে বাংলাদেশের মানুষের একটা অভ্যাস কিন্তু আছে, বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে যায়। এই যে এত খুন গুমের পরে কিছু বর্তমান যে কিশোর গ্যাং তৈরি হয়েছে, বর্তমান যে চাঁদাবাজি চলছে, এই যে চাঁদাবাজি হচ্ছে বা অন্যান্য কাজগুলো হচ্ছে, এগুলো কিন্তু শেখ হাসিনার আমল থেকে বেশি হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু এগুলো দেখেই মানুষ মাত্র 1.5 বছরে এখন কেউ কেউ বলে উঠতেছে ও শেখ হাসিনা তো তাইলে আর একটু ভালো ছিল। তার মানে মানুষ অতীত ভুলে যায় বাংলাদেশের মানুষ। আমি বলবো নির্বাচন যেভাবেই করেছেন, চুরি করেছেন না ডাকাতি করেছেন, যা করেছেন আপনাদের জানা আছে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা যদি সুন্দরভাবে করতে পারেন, এই জায়গাটা যদি এমপি মন্ত্রীদের প্রভাব মুক্ত রাখা যায়, তারেক রহমান যদি দেশটা ভালো করে চালায়, আমার মনে হয় দেশের মানুষ এই যে শেখ হাসিনার অনেক কথা যেমন ভুলে গেছে অল্প দিনে, এই গত নির্বাচনের যে খাতগুলো ছিল এগুলোও তারা ভুলে যাবে। এবং কিন্তু আমার মনে হয় যে এই সরকারকে দেশের মানুষ সহযোগিতা করবে। এবং এই সরকারের আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপারটা, সেটা হচ্ছে হাত একটা কিন্তু বাংলাদেশে, আরেকটা কিন্তু পাশের দেশে। এই জায়গার থেকে যদি ফিরে আসে, তাহলে এই দেশের মানুষ না কে সরকারকে সহযোগিতা করবে, এ দেশের মানুষ জান প্রাণ দিয়ে সহযোগিতা করবে। এ দেশের মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। আমি আজকে দেখলাম একটা জরিপ অনলাইনে, যেখানে হাজার হাজার লোক কি বলে যে অ্যাটেন্ড করেছে। সেটা হলো যে এই বর্তমান সরকার যে আজকে প্রায় 2 মাস দেশ পরিচালনা করছে, এই দেশ পরিচালনার উপরে আপনার মন্তব্য কি?
আপনি কি সন্তুষ্ট তারেক রহমানের এই দেশ পরিচালনার উপরে? দেখলাম যে ৭৯% মানুষ অসন্তুষ্ট, ১৭% মানুষ সন্তুষ্ট, আর মনে হয় ৩-৪% মানুষ এখানে তাদের কোনো মন্তব্য ছিল না। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখানে তো কোনো দলের লোক, একক কোনো দলের লোক মূল্যায়ন করেনি। আপনি পার্সেন্ট কমাইতে বাড়াইতে পারবেন, কিন্তু ৭৯-কে আপনি ৫০ আনতে পারবেন না, ৭৯-কে আপনি ৪০ আনতে পারবেন না। তার মানে এই জরিপটা আপনি ফেলে দিতে পারবেন না। এটা আমাদের জন্য চিন্তার একটা খোরাক। আমি বলবো তারেক রহমান সাহেব বর্তমান প্রধানমন্ত্রী, তিনি এই ব্যাপারগুলোতে নজর দেবেন। তার কোথায় হাত পা বাঁধা আছে আমরা জানি না। এই যে আজকে বিভিন্ন বিলগুলো উত্থাপন করা হচ্ছে, তিনি সংসদে চুপ করে আছেন এবং অলরেডি জনগণ টল করছে যে প্রধানমন্ত্রীর কাজ কি, কেউ বলে যে টেবিল চাপড়ানো। এই কথাটা তো আমরা তার ব্যাপারে আসবে এটা আমরা আশা করি না। আমরা চাই যেই দল থেকেই নির্বাচিত হোক তিনি, প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি গোটা বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী, তিনি সবার কাছে সম্মানিত হবেন। আমরা এই সুস্থ রাজনীতিটা বাংলাদেশে চালু করতে চাই। তাকে কেউ ট্রল করবে এটা আমরা কিন্তু দেখতে চাই না। কিন্তু এই জায়গায় এই কথাগুলো কেন আসছে? এটার জন্য কি তার কোনো দায় নেই? নিশ্চয়ই তার দায় আছে। কেন? তার হাত পা কোথায় বাঁধা? তিনি দেশের মানুষের জন্য যদি জীবন দিতে প্রস্তুত হয়, দেশের মানুষ তার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। আমি সর্বশেষ একটা কথা বলবো, আমাদের আসলে ওই যে পুরা গায়ে ক্ষত ওষুধ দিব কত, আমাদের আইন কানুন, আমাদের ডিজাইনটাই কিন্তু এমনভাবে হয়েছে, এখানে আপনি ভালো থাকতে পারবেন না। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি, সেটা হলো এবার যে জাতীয় নির্বাচন গেল, এই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নির্দিষ্ট বাজেট ফিক্সড করে দেওয়া হয়েছে। একজন ভোটারের পেছনে 10 টাকা খরচ করতে পারবে। আপনি হিসাব করে দেখেন, সর্বোচ্চ। আচ্ছা, এখন যদি তার 3 লাখ ভোটার হয়, তাহলে সে 30 লাখ খরচ করবে, তাই তো কথা? আচ্ছা, এখন আপনি আসেন এই 3 লাখ ভোটারকে আনার জন্য। আমরা তো এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা তো এই নির্বাচনের আয়োজনের সাথেও সম্পৃক্ত ছিলাম। একজন প্রার্থী 1 মাস ধরে প্রচার করবে, বিশাল এক প্রচারের খরচ। একজন প্রার্থী প্রত্যেকটা এই 3 লাখ ভোটারের ভিতরে আপনি ধরে নেন 2 লাখ ভোটার যারা অসুস্থ তারা সহ 2 লাখ ভোটারকে গাড়ি দিয়ে আনতে হবে। 2 লাখ মানুষের পার হেড 50 টাকা করে আপনি গাড়ি ভাড়া ধরতে হবে। শুধু গাড়ি ভাড়া, পোস্টার কোথায়, লিফলেট কোথায়, আনুষঙ্গিক খরচ কোথায়, নির্বাচন পরিচালনার আরও কত খরচ আছে, এই বিষয়গুলো কোথায়? আপনি যদি একবারে পিওর কোনো প্রশাসনকে আমি 1 পয়সাও দেবো না, অনৈতিক 1 পয়সাও খরচ করবো না, তারপরেও পার হেড 50 টাকা খরচ পড়বে, তা আপনি কি আইন করলেন? আইনটাই তো চুরি করার আইন করেছেন। এজন্য হাসনাত আব্দুল্লাহ একদিন বলছে যে আমরা সব এমপিরা মিথ্যাবাদী, একটা এমপিও আমরা সত্যবাদী না, কারণ সবাই সরকার যখন আমাদের কাছে আবার হিসাব চাইবে তখন আমরা বলবো 10 টাকা করে খরচ করছি, একজনও করে নেই। এটা আবার হুজুরওয়ালা এমপি হোক আর টুপিওয়ালা এমপি হোক আর টুপি ছাড়া এমপি হোক, দাড়িওয়ালা হোক আর দাড়ি ছাড়া হোক, তা আমার আইনটাই তো চুরি নেই। যে কারণে এখানে ভালো মানুষ হবার পরিবেশ নাই। ওই যে বললাম, আপনি ভালো মেধাবী হবেন, আপনাকে এখান থেকে নাই করে দেওয়া হবে। আপনি ভালো কথা বলবেন, আপনি নাই হয়ে যাবেন, আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, আপনার লাশ পর্যন্ত পাওয়া যাবে না। তো এখানে ভালো মানুষ তৈরি হবে কিভাবে? যেতে চাই আমাদের সাকিরা মেশরুজন আপনার কাছে, যে কথাটি বলছিলেন, আসলে আমরা স্থানীয় সরকার নির্বাচনে নিশ্চয়ই আপনি জানেন সম্প্রতি একটি আইন করেছে, সেখানে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক ব্যবহার হচ্ছে না। প্রতীক ব্যবহার যদি না হয়, সেই ক্ষেত্রে কি আমরা সত্যিকার অর্থে এই আইনই কি যথেষ্ট আমার বিকেন্দ্রীকরণের জন্য, না আসলে মানুষের মন মানসিকতার পরিবর্তন, আসলে রাজনীতিবিদদের সদিচ্ছা, আমরা সেটা কি গণঅভ্যুত্থানের এই সরকারের মাধ্যমে আমরা সেটা প্রত্যাশা করতে পারি কিনা? ধন্যবাদ, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে এই যে মার্কার যে বিষয়টা আছে সেটাকে তারা গ্রহণ করে নিছে, সংস্কারের যেটা নাকি তাদের ধন্যবাদ প্রাপ্য। কারণ মার্কার বিষয়টা হইলে আর কে নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করে না, এটার জন্য ধন্যবাদ জানাই। কারণ অনেক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এখন উৎসাহিত হবে। প্রশ্ন হলে গিয়া যে সরকার চাইলেও নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না। সরকার যদি চায়, জনাব তারেক রহমানও যদি চায় যে দেশে একটা সুষ্ঠু ইলেকশন হবে, কখনোই সম্ভব না। দুর্নীতিগ্রস্ত প্রশাসন দিয়ে, অর্থলোভী প্রশাসন দিয়ে, ক্ষমতার কৃতদাস দিয়ে বাংলাদেশে কখনোই সুষ্ঠু ইলেকশন করা সম্ভব না। আপনাকে আমেরিকার থেকে লোক আইনা ওই নির্বাচনের জন্য আপনাকে আমেরিকার থেকে লোক আইনা এই সরকারকে আমেরিকায় পাঠা দিতে হইব, বা ভিন দেশে গোহে পাঠা দিতে হইব। ভিন দেশের গোহের থেকে আইনা ওই নির্বাচনের সময়, আপৎকালীন সময় যে একটা সরকার তৈরি করে দিতে হইব, তাহলে যদি নির্বাচন সুষ্ঠু হয়। আর নাহলে কোনোদিনও কিয়ামত হয়ে যাবে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে না। টাকার খেলা যদি বন্ধ না হয়, টাকার খেলার চেয়ে বড় কথা আমি আপনাকে বলি ভাই, আমি বলি ভাই, বিষয়টা হলে গিয়া যারা নির্বাচন করতে চায় তারা এলাকার ভিতরে একটা আগের থেকে একটা আধিপত্য বিস্তার করে থাকে। তাদের একটা লাঠিয়াল বাহিনী থাকে, সন্ত্রাসী বাহিনী থাকে, তাদের একটা কিশোর গ্যাং থাকে। এই যে ভাই একটা কথা বলছে যে এই 2 বছরে যেই অন্যায় অত্যাচারগুলো আমরা দেখতেছি, এগুলো হাসিনার আমলও ছিল। বিষয়টা এরকম না, হাসিনার আমলে এগুলো নিয়ন্ত্রণ করা হইতো কিভাবে? তাদের একটা গদফাদারের মধ্যে দিয়ে।
এই গদফাদার এটিতে পালতো আর এরা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, ওইটা তারা উল্টো একজনের নিয়ন্ত্রণে ছিল। এখন হাসিনা পলায় যাওয়ার পরে এই কিশোর গ্যাংকে 50 জন নিয়ন্ত্রণ করে, এখন নিয়ন্ত্রণ এক হাতে নেয়। যার কারণে আপনি দেখবেন মারামারি, কাটাকাটি, গ্যামজাম, মাদক ব্যবসা নিয়ে হত্যা, ঠিক আছে, চাঁদাবাজি, কারণ এগুলো নিয়ন্ত্রণে নাই। আগে এগুলো সব নিয়ন্ত্রণে ছিল মাফিয়াদের হাতে। এই এক একটা মন্ত্রী, এক একটা এমপি, তারপরে আপনার এক একটা কাউন্সিলর, এই যে ঢাকা শহরের যত মার্ডার, খুন খারাপি, সমস্ত অন্যায় অত্যাচারের জন্য 17 বছর দায়ী লাগে কাউন্সিলরগুলা। ঢাকা শহরের এক একটা কমিশনার মাফিয়া, ডন, সন্ত্রাসী। তারা তাদের প্রত্যেকটা এলাকার ভিতরে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে ওই এলাকার ভিতরে কিশোর গ্যাং কিভাবে হলো, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ইয়াবা, নিজেদের পকেট থেকে ইয়াবা ব্যবসা করার জন্য তারা পুঁজি দেয়, তারপর ওই ইয়াবা বিক্রি করে এবং তারা প্রতিদিন এটা খায়। আপনি চিন্তা করতে পারেন, এইভাবে আমাদের সমাজটাকে স্বৈরাচার হাসিনা সরকার এইভাবে আমার সমাজটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে, পুরো খাড় খাড় করে দিচ্ছে, প্রত্যেকটা ঘরের ভিতরে মাদক ঢুকাই দিচ্ছে। এইখান থেকে যদি এই জাতিকে বাইর করে আনতে হয়, তাহলে আমাদেরকে একটু সময় দিতে হবে। আপনি কি এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে? পথ আছে। আমি এই কথাটাই আমি আসতেছি। এই কিশোর গ্যাংগুলো এখন যারা কাউন্সিলর নির্বাচন করবে এখন নতুন করে, তারা এগুলোর আবার লালন পালন শুরু করছে। তারা এলাকার ভিতরে সন্ত্রাসীদেরকে আনাগোনার একটা ব্যবস্থা করে দিছে। এখন একজন ভালো মানুষ, এলাকার একজন ইমাম সাহেব মসজিদ ইমামতি করে, এখন সে চাইলেই ইলেকশন করতে গেলে তার উপরে মনে করেন বিভিন্ন বদনাম, অপমান, অপদস্থ, তাকে কিভাবে তার মাথাটা ফাটাই দিব ভাই। এই মাথা ফাটাই দিলে আবার মেডিকেলে পুলিশের কাছে গেলে পুলিশ নিব না মামলা। তাহলে আপনি আমার কোন, তাহলে এইভাবে কিভাবে সুষ্ঠু ইলেকশন হবে? জনাব তারেক রহমানের পক্ষে তো আর সম্ভব না সারা বাংলাদেশে ইলেকশন মানে দেখভাল করা, কারণ তার কাজ তো ওঠে না। এই কাজটা তো নির্বাচন কমিশনারের। কিন্তু নির্বাচন কমিশনার কি, আমরা তো দেখছি, আমরা যতগুলো নির্বাচন কমিশনে তৈরি করছি, প্রত্যেকটা নির্বাচন কমিশনার সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা আছে এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। আপনারা দেখছেন, আমি আপনাকে একটা হীরাভাই একটা কথা মনে করে দিই, যে আমরা দেখছি হুদা জুতার মালা পরায়া তাকে জুতা পিটা করা হয়েছিল। এইটা কি কোনো নির্বাচন কমিশনার ভুলে গেছে? আমি তো মনে করছিলাম যে এই স্থানীয় সরকার নির্বাচনের আগে ওই হুদার জুতার মালার ছবিটা নির্বাচন কমিশন অফিসের টাঙায় দেওয়া উচিত এবং সকাল সন্ধ্যা যাতে ওই ছবিটা দেখে। আগামী দিনে যারা দায়িত্ব পালন করবে এটা তাদের জন্য একটা, তারা অর্থ ছাড়া, অর্থ দিয়ে ভাই দেখেন, অর্থ দিয়ে ইলেকশন করা একটা ভালো মানুষের পক্ষে কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব? এত জায়গা ম্যানেজ কইরা। যারা মামুনুল হাসান হাবিবি, এখান থেকে পরিত্রাণের উপায় কি দেখছেন? পরিত্রাণের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আত্মোপলব্ধিতে আমাদের এটা আনা দরকার। আমাদের ভিতরে দেশপ্রেম নাই। আমাদের যার ভিতরে দেশপ্রেম যত কম, তার কাছে তার মুখে দেশপ্রেমের গান তত বেশি। এক্ষেত্রে জনগণ চরমভাবে প্রতারিত হচ্ছে, কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি, যার ভিতরে দেশপ্রেম নাই সে দেশপ্রেমের কথা বলে, যাকে পিটাইয়া দেশ থেকে বের করা যায় না দেশপ্রেমের জন্য, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে ফাঁসি দিয়ে দেশ থেকে তাকে বিদায় করে দেওয়া হয়, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। এই যে একটা ধূম্রজাল, দেশপ্রেম যার ভিতরে আছে তাকে আপনার মানে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়, এটা কিন্তু বাংলাদেশ। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, একটা জাতি কিন্তু প্রভাবিত হয় শিক্ষার মাধ্যমে। দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থা, এই যে বর্তমান, আগের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন এখন আবার তিনি শিক্ষামন্ত্রী, আমরা ভেবেছিলাম তার মাধ্যমে একটা ভালো কিছু হবে। এই যে আজকে থেকে যে নতুন যেটা রুল জারি হলো, যে 3 দিন অফলাইন 3 দিন অনলাইন, আমি বলেন তো, আমরা আমাদের বাচ্চাকে নিয়ে কোন ব্যাপারটাতে সবচেয়ে বেশি হ্যাসেলে আসি? সেটা হলো মোবাইল থেকে আমি বাচ্চাকে বের করতে পারতেছি না, আর সরকার আমার বাচ্চাটাকে মোবাইলের ভিতরে ঢুকায় দিচ্ছে। এবং বর্তমানে আপনার এই আইটির এই জামানায় এসে যেটা হচ্ছে, আমাদের ফোনগুলোতে এমন এমন বিষয় চলে আসে অপ্রত্যাশিত, যেটা আমার আপনার বাচ্চাগুলার হাতে গেলে তার জীবন, যৌবন, তার চরিত্র সবটা বরবাদ হয়ে যাবে। এবং এখান থেকে আমি বিরত থাকা খুবই কঠিন। সরকার কি এটা জানে না? কেন এটা করা হচ্ছে? অন্য জায়গায় আপনি বিদ্যুৎ বাঁচানোর জন্য, অন্য জায়গায় আপনি খরচ কমানোর আরও বহু জায়গা আছে। আমরা বাংলাদেশের মানুষ অনেক অপচয় করি, অনেক জায়গা আছে, সেই জায়গাগুলোতে অপচয় কমিয়ে শিক্ষা খাতে আপনি বরাদ্দ বাড়ান। চায়না আজকে এই জায়গায় কেন গেল? শিক্ষা খাতে তাদের বরাদ্দ বিশাল, যেটা অন্যান্য দেশ কল্পনাও করতে পারে না। অতএব আমাদের এই জায়গার থেকে পরিত্রাণের জন্য আমাদের ভিতরে দেশপ্রেমটা আনা দরকার। শিক্ষা ব্যবস্থার ভিতরে আমাদের কাঠামোগত পরিবর্তনও লাগবে, বাজেটও বাড়াতে হবে। তাইলে যদি আস্তে আস্তে এই জায়গাটা পরিবর্তন হয়। আর রাজনৈতিক দলগুলো আমরা একটু সচেতন হতে হবে।
একটু আমরা একটু দেশপ্রেম নিয়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভাবতে হবে, শুধু বক্তৃতায় না, বাস্তবে। তাহলে যদি পরিবর্তন হয়। ধন্যবাদ। ধন্যবাদ মুফতি মামুন হোসেন হাবিবি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি। আপনারা দেখছিলেন স্থানীয় সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ না দলীয়করণ, এই বিষয়ে আজকে আমাদের দুজন প্রাজ্ঞ অতিথি কথা বলছিলেন সাগির আহমেদ সুজন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় বুদ্ধিজীবী, কথা বলছিলেন মুফতি মামুন হোসেন হাবিবি, প্রিন্সিপাল উম্মুল কোরা মাদ্রাসা আশুলিয়া। দুজনেই কথা বলছিলেন দেশপ্রেম নিয়ে। সত্যিকার অর্থে আমরা ততক্ষণ পর্যন্ত আইনের বাস্তবায়ন বা একটা সুন্দর সাস্টেনেবল বাংলাদেশ আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত না আমাদের মন মানসিকতা, মানবিকতা, দেশপ্রেমকে জাগ্রত না করব। তা আসুন আমরা দেশপ্রেমকে জাগ্রত করি, আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। কথা বলছিলেন পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম উপদাক্ষ নুরুজ্জামান হীরা। দর্শক, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে মধ্যে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।